গেট দিয়ে ঢুকেই তোমরা এখানে টিকিট কাউন্টার পাবে। প্রতিজন হচ্ছে 25 টাকা করে, আর এখানে তুমি স্ক্যান করে কিন্তু টিকিট কাটতে পারো। চলো বন্ধুরা তাহলে ভেতরে যাই। আর টিকিট কিন্তু ওখানে কেটে ওরাই নিয়ে নেবে, তোমাদেরকে দেবে না কিছু, ছিঁড়ে ফেলে দেবো। ওরা কিছু হিস্ট্রি তোমাদেরকে আজকে জানাবো, সেটাও কিন্তু তোমরা একটু মন দিয়ে শুনো। হ্যালো, হাই, নমস্কার। আর একটা নতুন ব্লগে, একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের একান্ত নিজস্ব রাইডারিক চ্যানেল। তো পেছনে দেখতে পাচ্ছ হাজারদুয়ারি প্যালেস। আজকে জার্নি শুরু করছি মুর্শিদাবাদ থেকে হাজারদুয়ারি প্যালেস দেখে। তারপরে বিভিন্ন স্পট আছে, বিভিন্ন স্পটে যাবো, তোমাদেরকে দেখাবো, সম্পূর্ণ তথ্য জানাবো এই মুর্শিদাবাদে সব টুরিস্ট প্লেসগুলো। তো সঙ্গে থাকো তোমাদের নিজস্ব একান্ত রাইডারিক ইউটিউব চ্যানেল। ঢুকে দেখতে পারবে এই ক্লক টাওয়ারটা, এটাকে বলে মুর্শিদাবাদের বিগ বেন অফ মুর্শিদাবাদ। আমি এখন দাঁড়িয়ে আছি মুর্শিদাবাদের আইকনিক হাজারদুয়ারি প্যালেসের সামনে। বন্ধুরা, আমরা এই হাজারদুয়ারি প্যালেস বলতে গেলে বুঝি যে সিরাজদৌলার বাসস্থান বা সিরাজদৌলা এখানে বসবাস করতো, কিন্তু এটা সম্পূর্ণ একটা ভুল তথ্য। ইতিহাস কিন্তু সেই তথ্য কখনোই কাউকে দেয়নি। এটা কিছু লোকাল গাইড আছে, তাই কিন্তু এইসব তথ্য বলে যে এইখানে নাকি হাজারদুয়ারি প্যালেসেই নাকি সিরাজদৌলা বসবাস করতো। 1757 সালে পলাশী যুদ্ধে সিরাজদৌলা পরাজিত হওয়ার পর গোপনে ষড়যন্ত্র করে তাকে হত্যা করেছিল। ঠিক তার 72 বছর পর মানে 1829 সালেই এই হাজারদুয়ারি প্যালেস নির্মিত হয়। 1829 সালে বাংলার গভর্নর লর্ড উইলিয়াম কেভেন্ডিশ এবং অনেক উচ্চপদস্থ ব্যক্তিদের উপস্থিতিতেই নবাব নাদিম হুমায়ুন শাহ এই প্রাসাদের ভিত্তি স্থাপন করেন। মূলত হাজারদুয়ারি প্যালেস তখন তৈরি হয়েছিল দরবার হল হিসেবে, কিন্তু এখন সেটি একটি মিউজিয়ামে রূপান্তরিত করা হয়েছে। 1837 সালে মানে 8 বছর সময় লেগেছিল এই প্যালেসটা বানাতে। প্যালেস তৈরি করতে খরচ হয়েছিল কত জানো? এই যে আমার পেছনে যে হাজারদুয়ারি প্যালেসটা দেখছো, এই প্যালেস তৈরি করতে তখনকার দিনে খরচ হয়েছিল 16.5 লক্ষ স্বর্ণমুদ্রা। কত হতে পারে এখনকার দিনে? আর যদিও এই স্বর্ণমুদ্রাগুলোর ওজন হলে বুঝতে পারা যেত যে কত টাকা হতে পারে এখনকার সময়। ওই যে দূরে ক্লক টাওয়ারটা দেখছো, ওখানে সামনে এন্ট্রি বারণ আছে। এটি তৈরি করেছিল তখনকার সময় সাগর মিস্ত্রি নামে কর্নেল ম্যাকলয়েডের একজন অ্যাসিস্ট্যান্ট। এই হাজারদুয়ারি প্যালেস বলতে আমরা কি বুঝি? 1000টা দরজা তো, কিন্তু না, এখানে 900টা দরজা আছে আর 100টা দরজা আছে পুরোপুরি ফলস। পুরোপুরি ফলস এই কারণে বানানো হয়েছে যে তখনকার সময় যদি কোনো চোর বা ডাকাত ঘরে ঢুকে কোনো মূল্যবান বস্তু চুরি করে নিয়ে পালিয়ে যায়, আর ওই 100টা দরজা তাদেরকে কনফিউজ করার জন্য করা হয়েছিল, যে তারা যেন পালাতে গিয়ে সিপাহীদের হাতে ধরা পড়ে যায়। তাহলে এবার ভেতরে যাই, ভেতরে গিয়ে দেখি কী কী আছে। আর ভেতরে কিন্তু সম্পূর্ণভাবে ক্যামেরা বা কোনো ভিডিওগ্রাফি করা বারণ, তাই তোমাদেরকে দেখাতে পারবো না ভেতরে কী কী আছে না আছে। ঘুরে এসে তোমাদেরকে জানাচ্ছি। ভেতরে গেলাম, মোটামুটি 1.5 ঘন্টার মতো সময় লাগবে তোমাদের পুরো ভালোভাবে ঘুরতে গেলে। আর ভেতরের অসাধারণ লাগবে, বস অসাধারণ। তোমরা এসো তাহলে বুঝতে পারবে কেন অসাধারণ। আর এর ভেতরে আছে নবাবের তৈলচিত্র, এছাড়াও আছে বিভিন্ন ঐতিহাসিক ব্যক্তিত্বের তৈলচিত্র, আরও আছে অস্ত্রশস্ত্র আছে, বিভিন্ন পুরাতন সামগ্রী আছে, আর অস্ত্র, ঢাল, বর্ম সবই পাবে। আর দেখতে পাবে সব থেকে ভালো লেগেছে যেটা হচ্ছে নবাবের সিংহাসন আর ঝাড়বাতি। এটা অসাধারণ লেগে। সকাল 9টা থেকে বিকেল 4টে পর্যন্ত এই হাজারদুয়ারি প্যালেস খোলা থাকে। যারা ভেতরে 4টের পরে ঢুকে যায় 5টা অবধি তারা থাকে, তারপরে কিন্তু বেরিয়ে যায়, মানে 4টে অবধি এন্ড, 5টা অবধি তোমরা থাকে। এই হাজারদুয়ারি প্যালেস তৈরি করেছিল চিফ ইঞ্জিনিয়ার ডানকান ম্যাকলয়েড। এরপর তোমাদেরকে দেখাবো হাজারদুয়ারির অপোজিটে পশ্চিমবাংলার সব থেকে বড় ইমামবাড়া। আর কিছু তথ্য তোমাদেরকে, ঐতিহাসিক তথ্য তোমাদেরকে জানাই। এই হচ্ছে বন্ধুরা নিজামত ইমামবাড়া বা নিজামত কিলা। এটি নির্মাণ করেছিল নবাব হুমায়ুন শাহের পুত্র বাংলার শেষ নবাব সৈয়দ মনসুর আলী খান। 1848 সালে এই ইমামবাড়া তৈরি করতে খরচ পড়েছিল প্রায় 7 লক্ষ স্বর্ণমুদ্রা। এই ইমামবাড়া বছরের 1লা মহরম থেকে 9 নভেম্বর মহরম পর্যন্ত খোলা থাকে, তখনই কিন্তু ভেতরে ঢোকা যায়। এরপরে কিন্তু বছরের আর কোনো দিন এখানে ঢোকা যায় না। সুন্দর কারুকার্যময় দরজাটা, এখন লেখাও আছে ওখানে কোন কোন দিন খোলা থাকে। ঠিক হাজারদুয়ারি প্যালেসের মধ্যেই আছে বাচ্চাবাড়ি, যেটি তৈরি করেছিল শিল্পী জনার্দন কর্মকার। 1647 সালে শিল্পী জনার্দন কর্মকার এই কামানটি তৈরি করেছিল। এর মধ্যে কিন্তু 3টি চেম্বার রয়েছে। ইতিহাস বলছে একবারই নাকি এই কামান থেকে ফায়ার করা হয়েছিল। আমার পেছনে দেখছো যে বাচ্চাবাড়ি তোপ, এই একবার মাত্র ফায়ার করেছিল। এই ফায়ার এতটাই তীব্রতা ছিল যে 10 মাইল দূর থেকে শোনা গেছিল। আর এই 10 মাইল দূর থেকে শোনা যাওয়ার কারণে প্রচুর গর্ভবতী মহিলার কিন্তু গর্ভপাত হয়েছিল, তাই একে বলে বাচ্চাবাড়ি তোপ। ঠিক আছে, 3টে চেম্বার, একটা বডি আর সামনে ফায়ার, এই হচ্ছে 3টে চেম্বার দ্বারা গঠিত এই বাচ্চাবাড়ি তোপ। এরপর তোমাদের দেখাচ্ছি সাদা রঙের একটা মদিনা। নবাব সিরাজদৌলা মক্কার মাটি এনে এখানে একটি মদিনা তৈরি করেছিল। যারা মুসলমান গরিব মানুষ তারা এই মদিনাকে স্পর্শ করে যেন পুণ্য অর্জন করে। পেছনে দেখতে পাচ্ছ এই হচ্ছে সেই মদিনা, যার স্পর্শ করে গরিব মুসলমান মানুষরা তাদের পুণ্য অর্জন করত। তাহলে চলো বেরিয়ে পড়ি, কেননা এখনো
অনেকগুলো স্পট বাকি আছে তোমাদেরকে দেখানোর জন্য। তো ভিডিওটা শেষ করে দেখো। আর প্রচুর ইনফরমেটিভ, প্রচুর ঐতিহাসিক তথ্য কিন্তু এই ব্লগের মাধ্যমে তোমাদেরকে দেবো। যদি ভিডিওটা শেষ পর্যন্ত থেকে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো। আর যারা প্রথমবার দেখছো অবশ্যই চলে যাওয়ার আগে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে অল করো। আর যদি কিছু ইনফরমেটিভ লাগে এই মুর্শিদাবাদের সকল তথ্য তাহলে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারো। তো চলো, এখন আজিমুল ইসলাম সমাধির ঠিক সামনে দাঁড়িয়ে আছে। এই যে আমার ট্যাগবুক এখানে রেখে যাবো হচ্ছে আজিমুল ইসলাম সমাধির ভেতরে। তো সঙ্গে থাকো, দেখতে থাকো তোমাদের নিজস্ব একান্ত রাইট ইউটিউব চ্যানেল। এই যে এখানে লেখাটা তোমরা একটু পজ করে পড়ে নিতে পারো, বাংলা, ইংলিশ। আর বন্ধুরা, এই আজিমুল ইসলাম হচ্ছে বাংলার প্রথম নবাব মুর্শিদ কুলি খাঁর মেয়ে এবং সুজাউদ্দিন খানের স্ত্রী। ইতিহাস তো একটু জানতে হবে তোমাদেরকে। এই সিঁড়িটা দিয়ে উঠছি, কেন উঠছি এটা তোমাদের একটু পরে বলছি। 1734 সালে এই স্থানে একটি মসজিদ নির্মাণ করেন এই সুজাউদ্দিন খাঁ। ওই যে তোরণটা দেখছো, দাঁড়াও সামনে যাই। ওইখানে হচ্ছে ভাগীরথী নদী কিন্তু বয়ে গেছে। 1734 সালে কিন্তু এই মসজিদটা নির্মাণ করা হয়েছিল। তার এখন বেশিরভাগ অংশটাই কিন্তু ভাগীরথীর গর্ভে তলিয়ে গেছে। চারপাশটা দেখিয়ে এই তোরণের সামনে নিয়ে যাই। হ্যাঁ, তারা বলে রাখি যে বাবা মুর্শিদ কুলি খাঁর মতো তাকেও কিন্তু এই সিঁড়ির নিচে কবর দেওয়া হয়েছে। কেন কবর দেওয়া হয়েছে সেটা তোমরা দেখাচ্ছি একটু পরে। ওনার নেই, পুরো অংশটা কিন্তু ভেঙে গেছে, আস্তে আস্তে করে কিন্তু কালের নিয়মে আরও ভেঙে যাচ্ছে। বন্ধুরা, এই স্থানীয়দের মধ্যে কিন্তু অনেক কাহিনী প্রচলিত আছে। তিনি নাকি একটি বিরল রোগের বশবর্তী হয়ে ছোট ছোট বাচ্চাদের কলিজা রান্না করে খেত। আর সেই জন্য অনেকে এখানকার যারা স্থানীয়রা অনেকে ওকে মানে কলিজাকেও সমাধি বলে। কিন্তু এটি কিন্তু সম্পূর্ণ একটি ভুল তথ্য। কারণ ইতিহাস বলে এই আজিমুল ইসলাম ছিলেন কিন্তু একজন পরম ধার্মিক একজন মহিলা। এটা একবার দেখিয়ে নিই আমাদেরকে। চলো তোমাদেরকে নিচে গিয়ে ওনার সমাধিটা দেখাই, পড়তে দেখিয়ে নিই। এই যে রেলিংয়ের এপারে তোমরা যেতে পারবে না, এই যে রেলিংটা দেখছো, এপারে তোমরা কিন্তু যেও না। এই হচ্ছে প্রবেশ পথ, এখান থেকে যেতে হবে আজিমুল ইসলাম সমাধি দেখার জন্য। এই যে এখানে উনি শায়িত আছে। ইতিহাস বলছে এক কথা আর এখানকার সাধারণ মানুষ বলছে এক কথা। ইতিহাস বলছে কিন্তু পরম ধার্মিক মহিলা ছিল ইনি। সুন্দর একটা বাগিচা আছে, কিন্তু রক্ষণাবেক্ষণের অভাবে অনেকটাই আগাছা হয়ে গেছে। চলো নেক্সট যাই, 1100 সমাধি মির্জাপুরে। আমার পেছনে দেখছো 1100 কবর, এটা যে মির্জাপুরে 1100 কবর। তো এখন ওখানে যাবো। তো চলো ভেতরে যাই। আর এখানে এন্ট্রি ফি হচ্ছে 10 টাকা করে। চলো তোমাদের দেখাচ্ছি। এই হচ্ছে মির্জাপুর পারিবারিক ঐতিহাসিক 1100 কবর। তোমাদের এর হিস্ট্রি একটু পরে বলছি। এই যে 10 টাকা টিকিট। খুব সুন্দর দেখো, লেখা আছে আমাদের আবেদন এই সমাধিক্ষেত্র মির্জাপুরে পারিবারিক। এখানে মিরান ও মীর কাসিম বাদে সব নবাব নাজিমদের কবর আছে। দীর্ঘায়ু আমরা সমাধিক্ষেত্রে সেবায়ত্ন করে আসছি। নবাবী আমলে 11 টাকা করে আজও রয়েছে। এতে জীবনযাপন করা কঠিন হচ্ছে, তাই আমাদের জীবন রক্ষার জন্য আপনাদের নিকট 10 টাকা সাহায্য ধন্যবাদ জানাই। বাহ। আর তোমরা এখানে গাইডও পেয়ে যাবে। তোমরা যদি গাইড নাও 50 টাকা করে পড়বে। গাইড নিলে কি হবে না, সম্পূর্ণ তথ্য তোমরা জানতে পারবে। এখানে ঢুকেই তোমরা গাইড পেয়ে যাবে। এই হচ্ছে মির্জাপুরের 1100 কবর। এখানে মির্জাপুর আর তার বংশের সবার সমাধি কিন্তু এখানে আছে। যখনই আমরা মুর্শিদাবাদ ইতিহাস পড়বো বা ভারতের ইতিহাসে সিরাজদৌলের ইতিহাস পড়বো, তখনই কিন্তু এই বিশেষত মীর মোহাম্মদ জাফর আলী খানের বা মির্জাফরের নাম কিন্তু অবশ্যই আসবে। এই হচ্ছে তাদের সবার সমাধি। সেকেন্ড নবাব বাহাদুর অব মুর্শিদাবাদ। বিরাট বড় এলাকা নিয়ে কিন্তু জীবন্ত কবরস্থান। জীবন্ত কবরস্থান এই কারণে বলছি যে এখনো পর্যন্ত মির্জাফর বংশের কেউ মারা গেলে তাকে কিন্তু এখানে শায়িত করা হয়। এখানে এলে একটু হলেও কিন্তু তোমাদের গাটা ছমছম করবে, কেননা কত শত বছর ধরে কত মানুষ এখানে কবরের নিচে শুয়ে আছে। সৈয়দ নবাব জানি মির্জা। আমি এখন আছি ভাগীরথীর পূর্ব পারে। যেমন মির্জাফরের সমাধি ঠিক তেমনই পশ্চিম পাড়ে রয়েছে বাংলা শেষ স্বাধীন নবাব সিরাজদৌলের সমাধি। কালকে যাব ওখানে। মির্জাফরের এই সমাধিটা দেখলে যেন মনে হয় কত গোপন হত্যা, ষড়যন্ত্র, মৃত্যুর অভিযোগ, অভিশাপ, কত কিছু না বলা কথা, আরও কত কিছু সাক্ষী স্মৃতি রয়ে গিয়েছে এই সমাধিগুলো। কত শত বছর ধরে এখানে এরমভাবে পড়ে আছে এই 1100 কবর। চলো তাহলে এরপরে যাব অন্য আরেকটা স্থানে। পেছনে দেখছো এটা হচ্ছে মির্জাফরের বাড়ি। মির্জাফরের বংশধর কেউ না কেউ এখন এখানে আছে। মির্জাফরের পুত্র মিরন মোহাম্মদ বেগ যখন সিরাজদৌলাকে হত্যা করেছিল, এইখানে কিন্তু হত্যা করেছিল। এই যে প্রবেশ নিষেধ, এটা কিন্তু প্রাইভেট প্রপার্টি। চলো ভেতরে ঢুকতে পারবো না পুরো। কালের নিয়ম, আজকে যে রাজা কাল সে ফকির হয়ে যায়। প্রাইভেট, পর্যটক প্রবেশ নিষেধ। ঢুকবো না ভেতরে। গেটটা তো দেখিনি। বিশ্বাসঘাতক মির্জাফরের বাড়িটা, মানে তার কিছু বংশধররা তো এখনো আছে জীবিত। রেসিডেন্টস অ্যান্ড ইমামবাড়া, ওই যে দেখছো।
চলো ভেতরে প্রবেশ করো না বাবা, তাহলে মির্জাপুরে ভূত আমাকে তুলে নিয়ে চলে যাবে। চলো, আমাদের এখন টুরিস্ট স্পট হচ্ছে নসিপুর রাজবাড়ি। চলো, নসিপুর রাজবাড়ির খুব কাছেই হচ্ছে এই নসিপুর আখড়া। আর এই নসিপুর আখড়াতে ঢুকতে গেলে 20 টাকা করে এন্ট্রি ফি। আর এই নসিপুর আখড়ার মূল মন্ত্র ছিল জীবনের জন্য ব্যাচেলার থাকা। ভেতরে যাই, ভেতরে গিয়ে তোমাদের এর কিছুটা ইতিহাস তোমাদের সাথে শেয়ার করি। 20 টাকা হচ্ছে এন্ট্রি ফি। এই 20 টাকা দিয়ে তোমরা এরকম একটা টিকিট পাবে। চলো তাহলে ভেতরে যাই। ও স্যার, থ্যাংক ইউ। গাইড দিয়ে দেবো? না স্যার। বৈষ্ণব রামানুজ মতাবলম্বী শ্রী শ্রী রঘুনাথ দেবের ঠাকুরের সুপ্রাচীন মন্দির। এই রথটা দেখছো, পুরো কিন্তু পিতলের। আর প্রতি বছর এখানে খুব বড় করে কিন্তু ঝুলন উৎসব হয়। এই ঝুলন উৎসব দেখার জন্য প্রচুর দূর দূর থেকে অনেক পর্যটক কিন্তু এখানে আসে। ঝুলন উৎসব খুব বড় করে হয়। তোমরা যারা আসবে চেষ্টা করবে ওখানে ঝুলন উৎসব এখানে আসার জন্য, তাহলে বুঝতে পারবে যে কেন ঝুলন উৎসবটা বলছি আসার জন্য এখানে একবার। এই গেট দিয়ে ঢুকেই দেখবে একটা লক্ষ্মীনারায়ণের মন্দির। এই যে নিচে নারায়ণ শিলা আছে। এখানেও কিন্তু তোমরা গাইড পেয়ে যাবে 50 টাকার একজনের জন্য, 3 জনের জন্য 70 টাকা। ওই যে ভিনটেজ গাড়িটা তোমাদের ওটাকে দেখাই, তারপরে ভেতর দিকে যাবো, সংগ্রহশালার দিকে যাব। আর এর ভেতরে যেতে গেলে কিন্তু জুতো খুলে তোমাদের ভেতরে ঢুকতে হবে। তোমরা কিন্তু অবশ্যই এসো। সেই ভিনটেজ কার এখন কিন্তু সুন্দরভাবে গুছিয়েছে। রক্ষণাবেক্ষণ অভাব ছিল এক সময়, কিন্তু এখন নেই, দেখেছো? সেই ভিনটেজ কার। কিছু অতি মূল্যবান আসবাবপত্র আছে যেগুলো এখন দুর্মূল্য, কোনো মূল্য দিয়ে বিচার হবে না। চলো ভেতর দিকে যাই। এই হচ্ছে সেই রূপোর রথ, কয়েক মন দিয়ে তৈরি হয়েছিল। তোমরা এই নসিপুর আখড়াতে এলে কিন্তু অবশ্যই এসব কিন্তু ঘুরে দেখবে। নোংর। চলো এবারে ভেতরে যাই। ফটো তুলবেন না। এই যে খাটটা দেখছো, এটা হচ্ছে 16 টাকার খাট। আয়নার সামনে দাঁড়িয়ে একটু নিজেকে দেখে নি। 1 পয়সার পাখা, ঘড়ি। কিন্তু দয়া করে তোমরা যারা আসবে কেউ কিন্তু কিছু হাত দিও না। দর্শনীয় স্থান দেখো, ঘোরো। পুরো রূপোর ঝাড়ন হয় না, সেই ঝাড়ন। মুর্শিদাবাদ সত্যি নবাবী শহর যাকে বলে, প্রচুর প্রচুর কিন্তু দেখা জিনিস এখানে আছে। তরোয়ার, টয়েল পেন্টিং, নবাবী আমল থেকে শুরু করছে কত রকম ছুরি দেখো, রূপোর বাট দেওয়া সব ছুরি। দলিল বুঝবো না, সুতরাং তোমাদেরকেও দেখাচ্ছি, আমিও দেখছি। লাইব্রেরি, ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রচুর স্মারক। যদি ভুল বলে থাকি তোমরা অবশ্যই ঠিক করে দিও কমেন্টে। স্থল, তরোয়ারি, রাম সীতা লক্ষণের পাথরের প্রতিমূর্তি, কতগুলো কুঠার। আমি জানি না এটা কি, যদি তোমরা কেউ জানো তাহলে অবশ্যই কমেন্ট করো। আগেকার দিনে সেই শিশি, সব পিতলের। লোকের খাবার হতো ভাবো এখানে। এই নসিপুর আখড়া না এলে বুঝতেই পারতাম না। আগের বার আসা হয়নি এখানে, এবার এলাম। এই যে জাতাকল, এবার এলাম শুধু তোমাদেরকে দেখানোর জন্যই কিন্তু মুর্শিদাবাদটা কভার করছি। অনেকের অনেক কমেন্ট করেছে যে মুর্শিদাবাদ ট্যুরটা কমপ্লিট প্যাকেজ করতে, তার জন্যই মুর্শিদাবাদ আসা। দেখো লেখা আছে পলাশির যুদ্ধ। একদম উপরে দেখো, বাঁদিকে সিংহ আর ডান দিকে হচ্ছে ঘোড়া। ঘোড়া হচ্ছে সিরাজদৌলার প্রতীক, আর হচ্ছে সিংহ হচ্ছে ইংরেজদের প্রতীক। চলো তাহলে যাবো নসিপুর রাজবাড়ি। আসছি। হ্যাঁ হ্যাঁ, ওর দেখে নিচে লাগে। ওই যে আমার পেছনে দেখছো নসিপুর রাজবাড়ি। 1865 সালেই কিন্তু রাজা কীর্তিচন্দ্র সিং বাহাদুর এই প্রাসাদটি নির্মাণ করেছিল। চলো তাহলে ভেতরে যাই। এন্ট্রি ফি কত তা তোমায় জানাচ্ছি। একদম রাস্তার পাশেই দেখো, এই যে দেখছো পেছনের রাস্তা, ঠিক রাস্তার পাশেই হচ্ছে এই নসিপুর রাজবাড়ি, মানে দেবী সিংয়ের প্রাসাদ। তো চলো ভেতরে যাই, ভেতরে গিয়ে তোমাদেরকে দেখাই কত কি এন্ট্রি ফি না ফি। বা ওপরে কিন্তু ভিডিওগ্রাফি করা বারণ, যেটুকু জাস্ট ওখানে লেখাটা পড়লাম। তো চলো ভেতরে যাই। ঢুকে টিকিট ঘর, টিকিট মূল্য হচ্ছে জনপ্রতি 20 টাকা। মেন গেট দিয়ে প্রবেশ করে ঐতিহাসিক নসিপুর রাজবাড়ি, প্রতিষ্ঠাতা রাজা দেবী সিংহ। মুঘল যুগের পৃথিবীর বিখ্যাত ভাস্কর্য পাথরে জাফরি জাল, তৈলচিত্র, রাজপ্লাসের মডেল, নাচমহল, শুটিং স্পট, 25 চূড়ার মন্দির, সোনার রাম সীতার কষ্টি পাথরের কালী মন্দির ও মদনমোহন মন্দির আছে। আর তোমরা যদি মনে করো যে এই নসিপুর রাজবাড়ি সম্পূর্ণ ইতিহাস জানবে, তো তাহলে এখান থেকে তোমরা কিন্তু গাইড ভাড়া করতে পারো। গাইডের জন্য 70 টাকা নেবে। তো তোমরা কিন্তু অবশ্যই গাইড ভাড়া করো। গাইড ভাড়া করছি না, আমি ডিরেক্ট চলে আসছি, দেখে নিচ্ছি, তোমাদের দেখাচ্ছি। তা তোমরা যারা প্রথমবার আসছো তো অবশ্যই কিন্তু গাইড নিও, তাহলে কিন্তু এই নসিপুর রাজবাড়ির ইতিহাস সম্বন্ধে তোমরা জানতে পারবে। চলো ভেতরে যাই। আর এটা ছিল হচ্ছে দেবী সিংয়ের দরবার। ঢুকেই তোমরা বজরংবলীর মূর্তি পাবে। আর এই যে দেখছো দেবী সিংয়ের দরবার। একটা আয়না আছে। তোমাদেরকে আগে তো দরবার দেখালাম। আর এই যে দেখছো শিকল, এখানে কিন্তু ফাঁসি দেওয়া হতো। আর এই ফাঁসি দিয়ে
এই যে পাটাতনটা দেখছো এখন যদি সিমেন্ট করে দিয়েছি, এই পাটাতন দিয়ে ভাগীরথীর জলে কত লাশ পাচার হয়ে গেছে। এবার তোমরা সব মন্দিরগুলো দেখাই, বিগ্রহগুলো দেখাই। শ্রী জয় দুর্গা, নবদুর্গা, জয় বজরংবলী। এই সম্পূর্ণ রাজবাড়িটা ঘোরাতে ঘোরাতে তোমাদের কিছু ইতিহাস বলেছি। অ্যাকচুয়ালি আমি কিন্তু ইতিহাসের ছাত্র না, না একজন মেডিকেল সায়েন্টিফিক অফিসার, কিন্তু ইতিহাস খুব ভালো লাগে, বিশেষ করে বাংলার ইতিহাস। হ্যাঁ বলি বন্ধুরা, এই দেবী সিংহের দরবার ছিল যিনি ব্রিটিশদের সময় বা ব্রিটিশ রাজের সময় মানে কর নিত, সেই কর আদায়কারী হিসেবে কিন্তু যথেষ্ট কুখ্যাতি ছিল ওনার। যারা ঠিকমতো কর দিতে না পারতেন তাদের ফাঁসি দিয়ে কিন্তু ওই ভাগীরথী নদীতে চালান করে দিত, যেটা তোমাদের একটু আগে দেখালাম। কুবের দেবতা, কত জীবন্ত লাশ যে ওই ভাগীরথী নদী চলে গেছিল তার হিসাব মেলাভার। হচ্ছে বরুণ দেব, হচ্ছে বরাহ অবতার, হচ্ছে হাগরি ভগবান শ্রী জগন্নাথ দেব। তিনি পানিপথ, যা এখন বিহার অবস্থিত, সেখান থেকেই ব্যবসার জন্য কিন্তু এখানে এসেছিল। ধীরে ধীরে তিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানির লোকেদের মধ্যে প্রভাব বিস্তার করে সক্ষম হয় এবং বিভাগের প্রধানও হয়েছিল। লক্ষ্মীনারায়ণ, ব্রহ্মা, অনন্তদা, মদন মোহন মন্দির। দেবী সিং কুখ্যাত হলো কিন্তু প্রচুর ঠাকুর দেবতার মন্দির করে গেছে। ইন্দ্রদেব, সচরাচর কিন্তু ইন্দ্রদেবকে কোথাও পূজিত হতে দেখা যায় না, কিন্তু তোমরা এই নসিপুর রাজবাড়িতে পেয়ে যাবে। অগ্নিদেব, গণেশজি। চোখ মুখের কি হাল হয়েছে দেখেছো? তো এখন ওপরে যাব, ওপরে কিন্তু ক্যামেরা বা ভিডিওগ্রাফি করা বারণ। চলো তাহলে ওপরে যাই। আর যেটুকু এখানে শুনলাম যে নিচে করা যাবে ভিডিও, কিন্তু উপরে ভিডিও করা যাবে। তোমরা কিন্তু সেই নিয়মকানুন যা এখানকার যে নিয়মকানুন সেটা কিন্তু অবশ্যই পালন করো। চলো ওপরে যাই, নিচেরটা পরে দেখাই, আর উপরেরটা আমি নিজে দেখেছি তোমাদের সাথে শেয়ার করবো। শিল্পী পঞ্চানন চক্রবর্তী। যতটা করা যায়, উপরে তো অ্যালাউ নেই ভিডিওগ্রাফি, তাই করবো না। নিশ্চয়ই তো তোমরা দেখিয়ে নি একবার, আর তোমরা এসে অবশ্যই কিন্তু একবার দেখো এই নসিপুর রাজবাড়িটা। তো দলিল পত্র সব আছে, খতিয়ান, খাজনা বই তখনকার দিনে। সিঁড়িতে যাইবার পথ এখানে, সামনে সিঁড়ি আর বাথটব আছে। ভিডিওগ্রাফি করতে পারি, তোমাদেরকে দেখাই। আমি জানি না তোমরা কারোর ব্লগে দেখতে পেয়েছো কিনা, আমি হয়তো ফার্স্ট হব যে প্রথমবার আমি হয়তো করছি এই ব্লগটা। চলো বেরিয়ে যাই, বাইরে দিয়ে দেখাই তোমাদেরকে এবারে। তোমরা কি কি দেখবে দেখো, এখানেও লেখা আছে। দেখা হচ্ছে অন্য একটা নতুন স্পটে। এখন দেখবো জগৎ সেটের মিউজিয়াম। এই যে পেছনে লোকাল গাইডরা বলে বা স্থানীয়রা বলে এটা হচ্ছে জগৎ সেটের বাড়ি, কিন্তু ইতিহাস বলছে 19 শতকের মাঝামাঝিতে এক ভয়ঙ্কর বন্যায় ভাগীরথী নদীর তীরে ছিল এই জগৎ সেটের বাড়ি। সেটা কিন্তু জলের তলায় নদীগর্ভে তলিয়ে গেছিলো। এই হচ্ছে মিউজিয়াম, তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাবো। হাউস অফ জগৎ সেট মিউজিয়াম, যেখানে জগৎ সেটের বাড়ি নয়। প্রবেশ করি। এটা হচ্ছে টিকিট ঘর, টিকিট ঘর 30 টাকা। 6 বছরের উপরে হলে পরে টিকিট লাগবে, 6 বছর নিচে কিন্তু টিকিট লাগবে না। ভেতরে যাই, ও টিকিট দেখাবো না, কি কি আছে পজ করে তোমরা পড়ে নিতে পারো। দেখো 20 ফুটের নিচে অস্তাগার। প্রবেশ পথ, হাউস অফ জগৎ সেট, নসিপুর। ভেতরে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই, দূর থেকেই তোমাদের দেখাচ্ছি। ভেতরে কিন্তু ক্যামেরা আছে, তাই নিয়ে যেতে পারবো না, সিসিটিভির আওতা পুরো এটা। এটা হচ্ছে গুপ্ত পথ। চলো গুপ্ত ঘরে। ফটো তোলা নিষেধ, কোনো ব্যাপার না, তুলবো না ফটো। বাংলার শেষ নবাব সিরাজদৌল্লাকে হত্যা ষড়যন্ত্রে কিন্তু জগৎ সেট ছিল অন্যতম এক ষড়যন্ত্রকারী। দুটো জিনিস এখন মুর্শিদাবাদে এলে দেখতে পাওয়া যাবে না, এক হলো অরিজিনাল জগৎ সেটের বাড়ি, আর দুই হলো সিরাজদৌল্লা রাজপ্রাসাদ মানে হিরাজিল। এখানে হাউস অফ জগৎ সেট রেস্টুরেন্ট, এখানে তোমরা এসে খেতে পারো। এখানে একটা খেজুরের গুড় দিয়ে কফি বানায়, এটা এখন পাবে না, ডিসেম্বর মাসে পাবে। একবার চেক করতে পারো তোমরা এখানে এসে। গুপ্তপথে তোমরা অনেক কিছু পাবে, এই যে গুপ্তপথ, এখানে তোমরা সব কিছু দেখতে পারবে। উপর দিয়ে তোমরা এরকম এখানে উপর দিয়ে ভিডিও করতে পারবে। আর একটা তো বলে রাখি, জগৎ সেট কিন্তু একটা উপাধি মাত্র, আসল জগৎ সেট ছিল 4 জন। আর আমরা সেই জগৎ সেটকে জানি, সেটা হচ্ছে সিরাজদৌল্লার বিরোধিতা করেছিল, তার নাম ছিল মেহতাব চাঁদ। তোমরা মিউজিয়ামের ভেতরে অনেক কিছুই পাবে, কিন্তু সব থেকে ভালো লাগলো উল্কাপিণ্ড, অরিজিনাল ঢাকাই মসলিন শাড়ি,
লাল চন্দন কাঠের খাট, মানে বলছে তো মেয়গিন কাঠের খাট এটা, কিন্তু যেটুকু আমরা ইতিহাসে পড়েছিলাম সেটা হচ্ছে লাল চন্দন কাঠের খাট। কিন্তু আরও অনেক কিছু পাবে তোমরা, যেখানে যেই প্লেটে খাবার দিত যদি কোনো বিষ থাকে সেই বিষ প্রয়োগের ফলে প্লেটের রং পাল্টে যেত, সেটাও তোমরা পাবে। এখানে মিউজিয়াম পাবে, মিউজিয়াম দেখবে, গুপ্ত ঘরে গিয়ে গুপ্ত জিনিসপত্র দেখবে। আর ভালো লাগলো যে একটা ঠিক খাটের দুপাশে আয়না আছে, যেটা তুমি দেখতে পারবে না। তুমি যে ডান হাত তোলো আয়না তোমাকে বাঁ হাত দেখাবে, আর যে বাঁ হাত তোলো আয়না তোমাকে ডান হাত দেখাবে। আর তোমার পেছনে কে আছে তাকে দেখতে পারবে, কিন্তু তুমি নিজেকে দেখতে পারবে না। চলো ওইখানে যে বলেছিলাম যে রেস্টুরেন্টটা করেছে, সেখানে গিয়ে একটুখানি জাস্ট কফি খাই, কেননা সেই কলকাতাতে এসেছি তো কিছুই খাওয়া হয়নি। এখন বাজে ঘড়িতে 3টে 1। এখন যাবো কাঠগোলা বাগানবাড়ি, তারপরে কাটার মসজিদ, তারপরে জাহানকোষা, তারপরে আজকে দিনটা স্টে করবো, কালকে ওপারে গিয়ে কলকাতা ব্যাক করবো। চলো, আর একটা কথা বলে রাখি, যেখানে শীতকাল এলে পরে রেস্টুরেন্টে গুড়ের রসের কফি পাওয়া যায়, সেটা কিন্তু তোমরা একবার অবশ্যই চেক করে দেখবে। এখন যদিও নেই সেটা। এই হাউস অফ জগৎসের রেস্টুরেন্ট থেকে কফি নিয়েছি। চলো তাহলে বেরিয়ে পড়ি, ভিজিট। এবারে যাবো কাঠগোলা বাগানবাড়ি। 19 শতকে বাংলার ব্যবসা বাণিজ্য কিন্তু ছিল অনেকটা সমৃদ্ধশীল, তাই এই বাংলায় ব্যবসা বাণিজ্য করার জন্য ভারতের বিভিন্ন প্রদেশ থেকে বিভিন্ন লোকেরা আসতো ব্যবসা বাণিজ্য করার জন্য। ঠিক তেমনই ধনপত সিং দুগার, লক্ষ্মীপত সিং দুগার কিন্তু এসেছিলো এখানে ব্যবসা বাণিজ্য করার জন্য। এই হচ্ছে নওবাদ গেট। ভেতরে ঢুকেই দেখি কি দেখা যায়, তোমাদের দেখাতে পারি। চলো, ঢুকেই তোমরা দেখতে পাবে এরকম 4টে মূর্তি তোমরা পাবে। এখানে প্রচুর কিন্তু হনুমান পাবে তোমরা। 1873 সালেই ধনকুবের ধনপত সিং দুগার, লক্ষ্মীপত দুগার ভাই, আরও 2 ভাই ছিল, জগপত সিং দুগার ও মহিপত দুগার। ওদিকে আছে 4 ভাইয়ের মূর্তি তোমরা পাবে। ওই গেট দিয়ে ভেতরে ঢুকলাম। হনুমানকে দেখো, সুন্দর রাস্তার ধারে বসে আছে। এই যে আরেক ভাইয়ের কাছে যাচ্ছি, এই যে আরেক ভাই। এখানে জনপ্রতি 30 টাকা করে টিকিট। এই যে আরেক ভাই, মোট 4 ভাই। আর এই কাঠগোলা বাগানবাড়ি নিয়ে অনেকের মধ্যে কিন্তু অনেক রকম ধারণা আছে। কেউ বলে যে এখানে আগে এক সময় পুরো প্রচুর কাঠের গোলা ছিল, সেই থেকে এই প্যালেসের নাম হচ্ছে কাঠগোলা প্যালেস। আর অনেকে বলে প্রচুর এখানে ফুলের চাষ হতো, প্রচুর ফুলের মধ্যে কাঠগোলাপের ফুল ছিল খুবই বিখ্যাত, আর সব জায়গায় পাওয়া যেত না, তাই জন্য এই প্যালেসের নাম হয়েছে কাঠগোলা প্যালেস। কোনটা ঠিক তা ঠিকমতো বলতে পারিনি। তোমরা যারা লোকাল এখানকার, যদি ঠিকমতো জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও, তাহলে আমারও জানতে সুবিধা হবে, আমার সাথে সাথে আমার যে ভিউয়ার্স তাদেরও জানতে সুবিধা হবে। চলো ভেতরে যাই। এই যে সুড়ঙ্গ পথটা দেখছো না, যা একসময় ভাগীরথীর সাথে যুক্ত ছিল। শোনা যায় যে এই গোপন পথে এই জগৎ শেঠের বাড়ি যাওয়া যেত। এখনও পর্যন্ত ভাগীরথীর জোয়ারের জল কিন্তু এই সুড়ঙ্গ পথের ওপর পর্যন্ত এসে যায়। এই যে কী কী আছে এই কাঠগোলা বাগান বাড়িতে, তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। চোখ মুখের কী হাল হয়েছে দেখেছো তো বন্ধুরা। প্লিজ যারা প্রথমবার দেখছো তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে অল করে দেখো। প্রচণ্ড দৌড়ঝাঁপ করি আমরা, বা বিভিন্ন তথ্য জানাই তোমাদের, চোখ মুখের হাল থেকে বুঝতেই পারছো। তো প্লিজ চলে যাওয়ার আগে অবশ্যই একটা লাইক করে যাও, কমেন্ট করো। আর যদি ভিডিওটা শেষ পর্যন্ত ভালো লাগে তাহলে অবশ্যই, বা কিছু ইনফরমেটিভ লাগে তাহলে অবশ্যই তোমাদের যে কোনো সোশ্যাল সাইটে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারো। চলো ভেতরে যাই। এই হচ্ছে কাঠগোলা প্যালেস। এখানে প্রচুর কিন্তু বাংলা বইয়ের শুটিং হয়েছিল এক সময়, এখনও হয় যদিও, অনেক সিরিয়ালও কিন্তু শুটিং কিন্তু এখানে হয়েছে। হচ্ছে কাঠগোলা প্যালেস। আমার এই পেছনে পালকি থেকে দেখছো, আগে এটাই ছিল যাতায়াতের একমাত্র পথ, আর এখন পালকি থেকে হয়ে গেছে পাতালঘর। এখান থেকে ভেতরে যেতে হয়, আর এখানে কিন্তু প্রচুর সিনেমার শুটিংও হয়েছিল। এই যে পুকুরটা দেখছো না, এই পুকুরে একসময় কিন্তু 4 রাজা 4 রানী স্নান করতে আসতো। এই পুকুরে 2টো বিশাল বড় মাছ ছিল। জীবিত অবস্থায় এদের ওজন ছিল 1.5 মণের মতো, বা 60 কেজির মতো। ওই 2টো মাছের স্ট্যাচু তোমাদের দেখাবো। এখন হয়তো ওই 1.5 মণের মাছটা নেই, কিন্তু দেখো পুকুরে কিন্তু এখনো প্রচুর মাছ পাবে। এই দেখো। আর এই পুকুরে একজনের নাম ছিল হীরা, আর একজনের নাম ছিল পান্না। ভেতরে প্রবেশ নিষেধ, প্রাইভেট প্রপার্টি, তাই দূরতে দেখাচ্ছি। এই হচ্ছে সেই মাছ দুটো, একজনের নাম হীরা, একজনের নাম পান্না। একজনের নাকে হীরের নথ ছিল, আর একজনের নাকে পান্নার নথ ছিল। জীবিতকালে পুকুরে থাকতো, আর এখন পুকুরের বাইরে স্ট্যাচু অবস্থায় আছে। আমার পেছনে যে বেদিটা দেখছো, এখানে কিন্তু একসময় জলসা বসতো, আর এই জলসায় পারফর্ম করার জন্য বিখ্যাত সেই সময় বাইজি হীরাবাই আসতো প্রতি রাতে পারফর্ম করতে। আর এই প্রতি রাতে পারফর্ম করতে কিন্তু উনি 5,000 স্বর্ণ মুদ্রা নিতেন। এই জলসায় কিন্তু অভিজাত ব্যক্তি, নবাব এবং ব্রিটিশদের উচ্চপদস্থ কর্মচারীরা আসতো সেই সময়, এই আমোদ বিলাসের জন্য। আর এখানে এক সময় পুরো কাচের দেয়াল ছিল, যেখানে
বাইরে থেকে কেউ কিছু দেখতে পারতো না, কিন্তু ভেতর থেকে সব দেখতে পেতো বাইরের লোকেদেরকে। এই যে এখানটায় কারণ একটা জৈন মন্দির আছে, ভেতরে ফটো বা ক্যামেরা করা বারণ। ভেতরের দিকটা তোমরা দেখাতে পারবো না, জুতো খুলে ভেতরে প্রবেশ করতে হবে। চলো বেরিয়ে যাই। নেক্সট যাব কাটরা মসজিদ। এখানে আছে হনুমানজির মূর্তি, কালভৈরবের মূর্তি। আর বন্ধুরা, তোমরা সব জায়গাতে গণেশের মূর্তি দেখবে বাঁ দিকে সুর থাকে, এখানে কিন্তু ডান দিকে সুর আছে, তোমরা দেখাচ্ছি। আর এই ডান দিকে সুর কিন্তু দক্ষিণ দিকেই দেখতে পাওয়া যায়। এই দেখো, এটা কিন্তু, আর দেখেছো গলায় কিন্তু পইতে নেই, নাগ আছে, মানে এটা কিন্তু নাগেশ্বর গণদেবতা। আমরা যাকে পুজো করি সেটা হচ্ছে গণপতি বাপ্পা, সিদ্ধিদাতাকে পুজো করি আমরা। এটা এক সময় ছিল রান্নাঘর। এটা হচ্ছে চিড়িয়াখানার গেট, ঢোকার গেট। বিভিন্ন রকম ছোটো ছোটো পশু, মানে খরগোশ থেকে শুরু করে বিভিন্ন রকম পাখি তোমরা এই চিড়িয়াখানায় পেয়ে যাবে। চলো আর ভেতরে ঢুকলাম না, সময়ের অভাবে, সন্ধ্যাও হয়ে যাচ্ছে। নেক্সট কাটরা মসজিদ। আমার পেছনে যে মসজিদটা দেখছো এটা হচ্ছে কাটরা মসজিদ। এই কাটরা, প্রথমেই বলে রাখি, এই কাটরা শব্দের অর্থ হলো কিন্তু বাজার। এই বাজারের মধ্যে এই মসজিদটা ছিল বলে এই মসজিদের নাম হচ্ছে কাটরা মসজিদ। আর এই মসজিদে 4টে গম্বুজ ছিল। এই দেখো দূরে দেখছো, ওই যে দূরে দেখা যাচ্ছে, এরকম 4টে গম্বুজ ছিল, যেটা 70 ফুট লম্বা আর 20 ফুট কিন্তু চওড়া। জানি না এখন কটা গম্বুজ আছে, দুটো তো দেখতে পাচ্ছি। চলো ভেতরে যাই, ভেতরে গিয়ে দেখি আর আরও গম্বুজ আছে কিনা। সঙ্গে থাকো, দেখতে থাকো তোমাদের নিজস্ব একান্ত রাইট ইউটিউব চ্যানেল। আর এখানে প্রবেশ করার জন্য কিন্তু কোনো ফেয়ার নেই। আর এই কাটরা মসজিদ কিন্তু আর্কোলজিক্যাল সার্ভের আন্ডারে। চলো ভেতরে যাই, গিয়ে তোমাদের কিছুটা ইতিহাস তোমাদের জানাই। বন্ধুরা, এই বাংলার প্রথম নবাব মুর্শিদ কুলি খাঁর সমাধি কিন্তু এখানে সাহিত্য রাখা আছে, তোমাদের দেখাবো একটু পরে। আর এখানে কোনো জন এন্ট্রি ফি নেই যেমন বললাম। আর ইতিহাস বলে যে তার শাসনকাল ছিল মাত্র 10 বছর। এখান থেকে ঢুকবো। 1717 থেকে 1727 সাল পর্যন্ত এই মুর্শিদ কুলি খাঁর শাসনকাল ছিল। আর জন্মসূত্রে কিন্তু মুর্শিদ কুলি খাঁ একজন হিন্দু ব্রাহ্মণ ঘরের সন্তান ছিল। দারিদ্রতার জন্যই হাজি সাফি ইস্পাহানি কিন্তু এই মোগল কর্মকর্তা তাকে কৃতদাস হিসেবে গ্রহণ করে। আর তখন তিনি তার নাম রাখে মির্জা হাদি। মোগল সম্রাট ঔরঙ্গজেব প্রশংসা করে তাকে মুর্শিদ কুলি খাঁ উপাধিতে ভূষিত করেছিল। এই যে দেখছো উপরে কতগুলো মানে ঘুলঘুলি মতো আছে, এখানে কিন্তু পবিত্র কোরআন যারা পড়তো তারা কিন্তু এইখানে পড়তো। আর এই যে দেখছো যে বিশাল জায়গাটা, এখানে কিন্তু একসাথে 20,000 মুসলমান এখানে নামাজ পড়তে পারতো। অনেকটা অংশ কিন্তু ভেঙে পড়ে গেছে, দেখো উপরে ছাদ ভেঙে পড়ে গেছে। ওদিকে একটা গম্বুজ আছে আর এর উপরে একটা গম্বুজ আছে, বাদ বাকি কিন্তু মাঝখান অংশটা ভেঙে পড়ে গেছে। চলো এবার মুর্শিদ কুলি খাঁর যে জিনিস যেখানে সাহিত্য আছে সেটা তোমরা দেখাচ্ছি। উনিও কিন্তু আজীবন নেশার মতো জাস্ট সিঁড়ির নিচেই কিন্তু ওনাকে কবর দেওয়া হয়েছে। উনি বলেছিল যে সিঁড়ির নিচে ওনাকে কবর দিতে। কেন সেটা অবশ্যই আমি, যারা ইতিহাসবিদ তারাই জানবে একমাত্র। তো তোমরা যদি জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। এই যে দেখছো সিঁড়ি দিয়ে নামছি, এখানে কিন্তু যার নামে মুর্শিদাবাদ সেই মুর্শিদ কুলি খাঁর সমাধি আছে। প্রশাসন অপশাসন ক্ষতি পরিবর্তিত বিকৃতি বা বিপদ সাধন করবে তো উপরোক্ত আইনে তাকে 2 বছরের কারাবাস এবং 1 লক্ষ টাকা জরিমানা হতে পারে বা উভয় হতে পারে। মুর্শিদ কুলি খাঁর সমাধি ওই যে ভিতরে। লনটা খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, এখানে কিন্তু রক্ষণাবেক্ষণ ভালোই করা হয়। আর এই যে গম্বুজটা দেখছো ওই যে ভেঙে পড়ে আছে, এখানে একটা আর ওইখানে একটা আছে। যতটুকু ইতিহাসে পড়েছিলাম 1897 সালেই ভূমিকম্পের কারণে কিন্তু এই গম্বুজগুলো ভেঙে পড়ে গেছে। ঠিক ওরকম টাইপের গম্বুজ কিন্তু এখানেও ছিল। আর বন্ধুরা, 1717 সালে মুর্শিদ কুলি খাঁ কিন্তু তখনকার বাংলার রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদ স্থানান্তরিত করেন এবং তখন থেকেই এই মুকসাবাদ বা মুর্শিদাবাদ নাম হয়। কাটরা মসজিদের অপোজিটেই দেখো ভোলে বাবারও মন্দির আছে। ঘড়িতে বাজে 4:38। আগে এলে আরও ভালো করে তোমাদের ঘোরাতে পারতাম। এই যে গম্বুজ 70 ফুট লম্বা, 20 ফুট চওড়া। ও একটা কথা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে এখানে আরেকটা ফুটি মসজিদ বা ফৌতি মসজিদ আছে, যেটা সরফরাজ খান তৈরি করেছিল, মানে মুর্শিদ কুলি খানের দৌহিত্র বা নাতি। কিন্তু মসজিদটা যথেষ্ট ভেঙে পড়েছে আর ঝোপ জঙ্গল বলে তোমরা দেখাতে পারলাম না। তোমরা যদি আসো ওটাও কিন্তু একবার দেখে নিতে পারো। চলো, যেহেতু আলিবর্দি খান কাছে
পরাজিত আর নিহত হয়েছিল, তাই ওটা কিন্তু অসম্পূর্ণ একটা মসজিদ হিসেবে রয়ে গেছে। তাই অনেকে ওটাকে ফৌত মসজিদ বলে, মানে উনি মরে গেছে বলে মুসলিম ধর্মে এটাকে ফৌত বলা হয়, তাই ফৌত মসজিদ বা ফুটি মসজিদ বলে। একদম জরাজীর্ণ আর জঙ্গলে ভরে গেছে বলে আর তোমাদেরকে দেখাতে পারলাম না। চলো এখন যাব জাহানকোসা কামান। তোমরা কিন্তু অবশ্যই ওই ফৌতি মসজিদ বা ফুটি মসজিদকে তোমাদের টুরিস্ট স্পট হিসেবে রাখতে পারো। এবার আসছি জাহানকোসা কামান দেখার জন্য। তো কাটরা মসজিদ থেকে মাত্র 400 মিটারের দূরেই কিন্তু এই জাহানকোসা কামান। এখানে কোনো এন্ট্রি ফি নেই। ভাগীরথী দক্ষিণ পূর্বে এই জাহানকোসা কামানটাকে তোমাদের দেখাই সম্পূর্ণ। নবাবী আমলে এই জায়গার নাম ছিল তোপখানা, আর এই জাহানকোসা কামানের মানে হচ্ছে বিশ্ব ধ্বংসকারী। আর এটা বানানো হয়েছে সোনা, রূপো, তামা, সীসা, দস্তা, পারদ, লোহা, টিন দিয়ে। চলো তোমাদের এবার কামানটা দেখাই। এটা 17 ফুট লম্বা। এই কামানের ওজন হচ্ছে 60 টন, দৈর্ঘ্যে 17 ফুট এবং প্রস্থে 3 ফুট। ওটা বন্ধ করা আছে। শিল্পী জনার্দন কর্মকার 1837 সালে এই কামানটি তৈরি করে। মুর্শিদ কুলি খাঁ তার রাজধানী ঢাকা থেকে এই মুর্শিদাবাদে স্থানান্তরিত করার সময় এই কামানটি নিয়ে আসে। এই বিশ্ব ধ্বংসকারী কামান, যাকে বলে জাহানকোসা কামান। আর এই কামানে একসময় কিন্তু চাকা ছিল। এই জায়গাটা দেখছো, এখানে একসময় চাকা ছিল, কিন্তু এখন চাকা ভেঙে গেছে, আর তাই এই জন্য সিমেন্টের ওপরে রাখা হয়েছে। যথেষ্ট ভারী কামান, ঠিক আছে। এখান থেকে একটা ফায়ারে 17 কেজি গান পাউডার লাগতো, ভাবো তাহলে। তাহলে চলো এখন যাব মতিঝিলে। জানি না ঠিক সময় পৌঁছাতে পারবো কি না। এখন ঘড়িতে বাজে 4:53। এখন একটা স্পট বাকি আছে। এখন যথেষ্ট সন্ধ্যা হয়ে গেছে। জাস্ট এটা আমার শেষ স্পট। ঠিক এই জামা মসজিদের অপোজিটে হচ্ছে এই মতিঝিল বা এই অশ্বক্ষুরাকৃতির হ্রদ। চলো ভেতরে যাই। আর এই অশ্বক্ষুরাকৃতি হ্রদ বা মতিঝিল কিন্তু ভাগীরথী নদী থেকে সৃষ্ট। তো সন্ধ্যা হয়ে গেছে তাই। আর বন্ধুরা, এই মতিঝিল হচ্ছে কিন্তু নওয়াজেশ মোহাম্মদ খান, যিনি যেটুকু মনে পড়ছে যে আলীবর্দী খানেরই ভ্রাতুষ্পুত্র ও জামাতা। অন্ধকার, জানি না তোমরা কতটা দেখতে পাচ্ছ, জানি খুব কষ্ট হচ্ছে তোমাদেরকেও দেখাতে আমার কষ্ট হচ্ছে। এই 1740 সালে একটা পাথরের মসজিদ আছে, যেটা নির্মাণ করেছিল এই যে মসজিদটা। দিনের বেলা হলে খুব ভালো হতো। এখানেই রয়েছে নওয়াজেশ মোহাম্মদ খানের সমাধি, এবং ঠিক তার পাশেই রয়েছে দেখো তার পালিত পুত্র মানে এক্কাসুদ্দৌলার সমাধি, যিনি সম্পর্কে ছিল কিন্তু সিরাজদৌলার ভাই। আর এই যে পাঁচিলটা দেখছো না, একটা গুপ্ত গুহাও বলতে পারো তোমরা। 65 ফুট লম্বা, 12 ফুট উচ্চতা এবং 20 ফুট চওড়া। এখানে দেখছো, দাঁড়ো সামনে নিয়ে যাই। এই দেখো, এখানে ইংরেজরা ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু কামান দিয়ে ব্লাস্ট করাতে চেয়েছিল, যে এর ভেতরে কি আছে কেউ জানে না, এখনও পর্যন্ত কিন্তু অধরা রয়ে গেছে। তাই এটা একটা গুপ্ত গুহাও বলতে পারো তোমরা। যদি দিনের বেলা আসতাম খুব ভালো হতো। চলো, আর কিছু করার নেই। তো বন্ধুরা, কলকাতা থেকে এসে মুর্শিদাবাদের যতটা পেরেছি একদিনে কভার করা যায় সব কিছু টুরিস্ট স্পট তোমরা দেখালাম। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আরেকবার বলছি, সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে অন করে অল করো। সঙ্গে থেকো, সাথে থেকো, পাশে থেকো। তো ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে অন্য এক নতুন ব্লগে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, ভারত মাতা কি জয়।